আমি বুঝতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ফিসফিস করে ডাকলাম, ব্যোমকেশ, ব্যোমকেশ, অজিত তুমিও না, এসো। বলেই আচমকা ব্যোমকেশ হাত ধরে হ্যাঁচকা টান মারলো, আর আমিও টাল সামলাতে না পেরে বটগাছের শিকড়গুলোর ফাঁকে ঢুকে পড়লাম। কি আশ্চর্য, প্রকৃতি এখানে তার আপন খেয়ালে বটগাছের শিকড়গুলো দিয়ে সিঁড়ির গা ঘেঁষে যেন এক টুকরো ছোট্ট ঘর তৈরি করেছে, যা বাইরের কারোর পক্ষে বোঝা অসম্ভব। অন্ধকারে আমরা তিনজন চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আমি, ব্যোমকেশ এবং সত্য বসনসিক্ত এক রমণী। জায়গাটা এতটাই চুপচাপ যে আমরা একে অন্যের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি। কিন্তু এই অস্বস্তিকর নীরবতা প্রথম ভঙ্গ করল চঞ্চলা। আমাকে আমাকে বাঁচান ব্যোমকেশদা, ভাই এখনো ছোট। এই মুহূর্তে আমার কিছু হয়ে গেলে ও তো ভেসে যাবে। তোমার কিছু হয়ে যাবে মানে? আমাদের পাশের গ্রাম মালতীপুর, সেই গ্রামে লোকজন থাকে না বললেই চলে। যদি কখনো যান, দেখতে পাবেন সেখানে একটা পুরনো বাড়ি আছে, দেখতে অনেকটা রাজবাড়ির মতো। সবাই ওটাকে বিশ্বাসদের বাড়ি বলে জানে। আমাদের বড় জেঠু অনন্ত মল্লিকের সাথে বিশ্বাস বাড়ির বড় কর্তা সারদা প্রসাদ বিশ্বাসের বেশ ভালোই সম্পর্ক ছিল। তারা দুজনেই একই ব্যবসার অংশীদার ছিলেন। বাবার মুখে শুনেছি বিশ্বাসদের বাড়িতেও সবার জন্য পুজোর সময় ভোজের ব্যবস্থা থাকতো। কিন্তু একদিন অঘটন ঘটে গেল। দুর্গাপুজোর অষ্টমীতে ভিয়েন থেকে আগুন লাগলো গোটা বাড়িতে, পুড়ে ছাই হয়ে গেল অত সুন্দর পুজোর আয়োজন। সেই আগুনে নিজের ঘরেই পুড়ে মারা যান বিশ্বাস বাড়ির বড় ছেলে সুধাংশু শেখরের স্ত্রী মৃণালিনী। পত্নীর মৃত্যুর পরেই সন্তানহীন সুধাংশু শেখর শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন এবং লক্ষ্মী পুজোর দিন বাড়ির বারান্দায় গলায় ধুতির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এইটুকু বলে চঞ্চলা থামল। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কিন্তু এর সাথে তোমার অনিষ্টের সম্পর্কটা কি? সেটাই এবার বলছি ব্যোমকেশদা। জবাবটা দিতে গিয়ে গলাটা যেন একটু কেঁপে গেল চঞ্চলার। সুধাংশু শেখরের মৃত্যুর পর উত্তরাধিকারের অভাবে ওই বাড়ি ফাঁকা পড়ে থাকতে থাকতে একসময় জঙ্গলে পরিণত হয়। গ্রামের মোড়লরা অনেক চেষ্টা করেছিল বাড়িটা বিক্রি করার, কিন্তু এই অপঘাতে মারা যাওয়ার ঘটনা শুনে কেউ আর এগিয়ে আসতো না। আমার বয়স তখন 10 বছর, পটলের মাত্র 4, সবে হাঁটতে শিখেছে। সেই বছর জ্যাঠামশাইয়ের খাস চাকর প্রহ্লাদ এক অষ্টমীর আগের দিন রাতে ওই বাড়ির বারান্দায় মৃত মৃণালিনীর মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। চঞ্চলাকে থামিয়ে আমি বললাম, অসম্ভব, এ হতে পারে না। আসলে ওরকম হয়। কোনো বাড়িকে নিয়ে ভুতুরে গুজব রটলে মানুষের মনে এমনি একটা ভয় কাজ করে, সেখান থেকেই সবাই ভুলভাল দেখছে। হয়তো আমিও বিশ্বাস করতাম না, কিন্তু অষ্টমীর রাতেই প্রহ্লাদের মেয়ে, মানে আমার সই শকুন্তলা, হারিয়ে যায়, আর কোনো দিন তাকে কেউ খুঁজে পায়নি। সেই যে শুরু, তারপর থেকে এই নিয়ম যেন অলিখিতভাবে চলে আসছে। প্রত্যেক বছর ঠিক অষ্টমীর রাতে ওই গ্রামের কোনো না কোনো মেয়ে আজও হারিয়ে যায়, আর প্রত্যেকবার হারিয়ে যাওয়ার আগেই ওরা মৃণালিনী দেবীর মতো কাউকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। আর গতকাল আমিও দেখেছি। এবার ব্যোমকেশ অবাক গলায় বলল, হ্যাঁ, ওই বাড়ির বারান্দায়? হ্যাঁ, রেলিংয়ের ধারে 2 হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মহিলা। সেই থেকেই আমিও বিশ্বাস করতে শুরু করেছি। মাঝে একটা মাত্র রাত, আগামীকাল অষ্টমী। আমার সময় আসন্ন ব্যোমকেশদা, কিন্তু ডুবে যাওয়া মানুষ তো মৃত্যুর আগে শেষ চেষ্টা করে দেখে। আপনি আমার শেষ চেষ্টা ব্যোমকেশদা, আপনি আমার শেষ চেষ্টা।
কিন্তু আমি যে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো এই ভরসা তোমার হলো কি করে? আমি জানি ব্যোমকেশ দা, আপনিই পারবেন। আমি আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি। আপনাকে নিয়ে লেখা অজিতদার বইগুলো আমি পড়েছি। হয়তো উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবো না, তবে হতাশ করব না, বিশ্বাস করুন। ব্যোমকেশ চঞ্চলার মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা, সে দেখা যাবে। এমন সময় খুব কাছ থেকেই বাঁশির শীষ শোনা গেল। দেখলাম চঞ্চলা শিউরে উঠল। পটলকে রেখে এসেছিলাম, বলে এসেছি কাউকে এদিকে আসতে দেখলেই শীষ দিবি। আমি আসি ব্যোমকেশ দা, আমি আসি। চঞ্চলা বেরিয়ে যাওয়ার পরেও আমরা দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কাহিনীর শেষটা যেন আমাদের জড়িয়ে রেখেছিল একটা অজানা আতঙ্কে। ব্যোমকেশ আবার একটা সিগারেট ধরিয়ে এবার একটা লম্বা টান দিল। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে আমাকে বলল, খুব চিন্তা হচ্ছে অজিত, খুব চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। তা তোমার কি মনে হয় ব্যোমকেশ, এর পেছনে সত্যি কি কোনো অলৌকিক কিছু রয়েছে? There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. বাপরে, এ তো হ্যামলেটকে নিয়ে চলে এলে। আমাদের হাতে সময়টা খুব কম অজিত। চঞ্চলাকে বাঁচানোর চেষ্টা আজকের এখন থেকেই শুরু করতে হবে, এখন থেকেই, দেরি করলে চলবে না। সে তো অবশ্যই, কিন্তু কোথা থেকে শুরু করব? আমাদের হাতে তো কিছুই নেই। কে বললো তোমাকে নেই? শুধু অর্থগুলো উদ্ধার করতে পারলেই। পরাশর মল্লিক যাওয়ার আগে লিখে রেখে গিয়েছেন। কোথায় দেখি দেখি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এসো বাইরে যাই। সব আছে, সব আছে, সাপ আছে, সাপ আছে, গ্রহে ঘিরে দিক, জল নাই, কাদা নাই, বালি চিকচিক, বানে যদি খুলে যায় মরণের দ্বার, সহসা করিও না প্রবেশ, তিষ্ঠ ক্ষণ ৩-৪। মাথা মুন্ডু কিছুই না বুঝে ব্যোমকেশকে দিয়ে দিলাম কাগজটা। ব্যোমকেশ দ্বিতীয়বার চোখ বুলিয়ে চশমাটা খুলে কাগজটা টেবিলে চাপা দিয়ে রাখলো। আমার আর ব্যোমকেশের উল্টো দিকে বসে রয়েছে চঞ্চলা এবং দীপনারায়ণ। সত্যবতীর সাথে ব্যোমকেশের দাম্পত্য কলহের আগুন এবার বোধহয় আস্তে আস্তে নিভতে শুরু করেছে। হেমাঙ্গিনী এবং পরাশর মল্লিক দুজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সত্যবতী খোকাকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে গেছে রাতের খাবার আয়োজন করতে। সাহায্যকারী পটল, কারণ আজ রাতে ও বাড়িতে কেউ আর খেতে যাবে না। মল্লিক মশাই তো প্রথমে চঞ্চলাকে কিছুতেই আসতে দিতে চাননি, এমনকি আমাদেরকেও। পরে সত্যবতীর অসুবিধার কথা ভেবে খানিকটা দ্বিধায় পড়ে রাজি হন। ব্যোমকেশ মাথার পিছনে হাত দিয়ে ঘরময় পায়চারি করতে শুরু করে দিল, আর আপন মনে ক্রমাগত লেখাগুলো আওড়াতে লাগলো। হ্যাঁ, সাপ আছে মানে সর্প, আর একটা সাপ হচ্ছে অভিশাপ, সব মানে মৃতদেহ। কিন্তু গ্রহে ঘিরে দিক, এটার অর্থ কি? জল নাই, কাদা নাই, বালি চিকচিক। এই তোমরা কেউ জানো প্রহ্লাদ কোথায় থাকে? চঞ্চলা তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। চলো চলো। কোথায়? বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম আমি। কেন? প্রহ্লাদের বাড়িতে। তুমি কি পাগল হয়ে গেলে ব্যোমকেশ? রাত কত হয়েছে সে খেয়াল আছে তোমার? দায়টা যখন কারোর প্রাণ রক্ষার হয়ে দাঁড়ায় তখন সময় কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না অজিত। ব্যোমকেশ, কিন্তু এটা যে সংকেত তুমি নিশ্চিত হলে কি করে? পরাশর মল্লিক হেয়ালি জানতেন না,
কিন্তু তিনি যখন ছেঁড়া কাগজের প্রত্যেকটা টুকরোতে যত্ন করেই এই লাইনগুলো লিখে রাখেন, তখন এর অর্থ কি হতে পারে অজিত? দীপনারায়ণ পাঞ্জাবিটা খুলে একটা ফতুয়া গায়ে গুলিয়ে নিতে নিতে বলল, হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশ দা, চলুন চলুন। না, আপনি থাকুন। সত্য একা আছে, চঞ্চলা আমাদের বাড়ি চিনিয়ে দিতে পারবে। কি চঞ্চলা? কিন্তু এত রাতে যাবেন কি করে গাড়ি ছাড়া? অজিত চালিয়ে নেবে। বইয়ের ব্যবসা জমছে না দেখে ট্যাক্সি নামাবে বলে ও বেশ কয়েক মাস ড্রাইভিং শিখেছিল কলকাতায়। ঠিক আছে, যান তাহলে। তবে হ্যাঁ, এই সেকেন্ড গিয়ারে কিন্তু প্রচণ্ড প্রেশার লাগবে। হ্যাঁ, সে চিন্তা নেই, ও অজিত সব বুঝে নেবে। এসো চঞ্চলা। আর হ্যাঁ, দীপনারায়ণ বাবু, সবাইকে নিয়ে একটু সাবধানে থাকবেন। দীপনারায়ণের মরিস মাইনার গাড়িটা স্টার্ট করে রাস্তায় তুলতে রীতিমতো কায়িক পরিশ্রম করতে হলো। আমরা যে দিক থেকে দীপনারায়ণের বাড়িতে এসেছিলাম, এবার তার উল্টো দিকে যাত্রা শুরু করলাম। অন্ধকার যেন এই রাস্তায় আরো বেশি জমাট বেঁধে আছে। দুর্বল দুটো হেডলাইটের আলো সে অন্ধকার ভেদ করতে অপারগ। রাস্তা তো মসৃণ আগেও ছিল না, আর এখন তার থেকেও পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। ঝাঁকুনিতে গাড়ির সামনে আলগা হয়ে যাওয়া বনেটের ঘটাং ঘটাং আওয়াজ ক্রমশ একঘেয়ে লাগছিল আমার। আমি যে চালক হিসেবে খুব দক্ষ, এত বড় অপবাদ কেউ দিতে পারবে না। তবে নিশ্চিত এই রাস্তায় যে কোনো পাকা হাতের চালক গাড়ি চালাতে গিয়ে নির্ঘাত বিপদে পড়বেন। রাস্তার দুপাশের মাথা দুলানো সাদা কাশফুলগুলো হেডলাইটের হলদেটে আলোয় কেমন যেন পাকা চুলওয়ালা বুড়োর মতন লাগছিল। একটু পরেই চঞ্চলা পিছনের আসন থেকে বলল, দাঁড়ান দাঁড়ান, এরপর আর গাড়ি যাবে না, বাকি পথটা আমাদের হেঁটেই যেতে হবে। কিন্তু গাড়ি থেকে মাটিতে পা রাখতেই আর এক নতুন বিপদ। একদল কুকুর আমাদের ঘিরে ধরে তারও স্বরে চেঁচাতে লাগলো। এই চিল্লাচিল্লিতে গ্রামের লোকের ঘুম না ভেঙে যায় আবার। ব্যোমকেশ আমার শুকনো মুখের দিকে তাকিয়ে আন্দাজ করলো বিষয়টা। অজিত, যা ভাবছো সেটা হবে না, কারণ এই গ্রামে লোক বলতে কেউ নেই, আর যারা আছে তাদের শক্তি নেই মাঝরাতে ঘুম থেকে উঠে দেখার। চিন্তা করো না। আমরা চোর অথবা তস্কর নই, তাই ডেকে গলা চিরে ফেললেও আমাদের কাছে এক বিন্দু খাওয়ার পাওয়া যাবে না। বোধহয় এটা বুঝতে পেরেছিল কুকুরের দলটা, তাই বেশ কিছুক্ষণ নিষ্ফল ডাকাডাকির পরে ব্যর্থ হয়ে তারা ফিরে যায়। আমরা তিনজন ভূতের মতন হাঁটতে শুরু করলাম। সবার আগে চঞ্চলা, তারপর আমি আর ব্যোমকেশ। দু একটা ভগ্নপ্রায় মাটির বাড়ি ইঙ্গিত দিচ্ছে যে লোকালয় হয়তো সামনেই। আস্তে আস্তে বাড়ির সংখ্যা বাড়তে লাগলো, যদিও সেগুলিতে আদৌ কেউ থাকে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। মিনিট 15 হাঁটার পরে চঞ্চলা একটা দোতলা মাটির বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। এই বাড়ির অবস্থাটা অন্যান্য বাড়ির তুলনায় অনেকটা ভালো। চঞ্চলা বলল, ব্যোমকেশ দা, এটাই প্রহ্লাদ কাকার বাড়ি। ডাকো ওনাকে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। অজিত, তুমি আগে দরজার সামনে গিয়ে দাঁড়াও, রাত হয়েছে, হঠাৎ ডাকলে সমস্যা হতে পারে। ব্যোমকেশের কথা মতো আমি দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। প্রহ্লাদ কাকা, প্রহ্লাদ কাকা, আমি চঞ্চলা, দরজাটা খোলো না। বেশ খানিকক্ষণ ধরেই জানলার ফাঁক দিয়ে আলোর রেখা দেখা গেল। দরজাটাও খুলে গেল খট করে। হাতে হ্যারিকেন নিয়ে যিনি ভেতর থেকে মুখ বাড়ালেন, তার শতকুঞ্চিত মুখ দেখলে মনে হবে মাকড়সার জাল ঘিরে রয়েছে মুখটা জুড়ে। একবার চঞ্চলার দিকে ও আরেকবার আমাদের দিকে তাকিয়ে বৃদ্ধ প্রহ্লাদ একদলা থুতু ফেলে ধুতির কোচা দিয়ে মুখ মুছে জিজ্ঞেস করলো, এত রাতে কাদের নিয়ে এসেছিস তুই? আর তুই বা এত রাতে বেটা ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস কেন? বড়বাবু জানতে পারলে? ওনারা আসলে শকুন্তলার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবে আপনার সাথে।
শকুন্তলার নামটা শুনে ভদ্রলোকের চোখ মুখগুলো কেমন যেন হয়ে গেল। তারপর নাক মুখ মুচকে এক রাশ বিরক্তি মুখে নিয়ে তিনি প্রায় চেঁচিয়ে উঠলেন, কি 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 শকুন্তলা? শকুন্তলা? শকুন্তলা যেদিন থেকে মেয়েটা হারিয়েছে সেদিন থেকে ওই একই জ্বালায় জ্বলছি। আমার কি শকুন্তলার বাপ হওয়া এতটাই অপরাধ? কেন কেন এসেছো তোমরা? পারবে আমার মেয়েকে ফিরিয়ে দিতে? ওই নর্দমার পাক থেকে তুলে আনতে পারবে না, কোনো দিনও পারবে না। বেরো এখান থেকে। এই চঞ্চলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস হারামজাদি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। এই বলে জ্বলন্ত হ্যারিকেনটা চঞ্চলার দিকে ছুঁড়ে মেরে দরজাটা দরাম করে বন্ধ করে দিলেন। ভাগ্যিস ডান হাত দিয়ে হ্যারিকেনটা আটকে দিয়েছিলাম, তাই মাটিতে পড়ে কাঁচগুলো চূর্ণ বিচূর্ণ না হলে আজ একটা বড় অঘটন ঘটতে পারত। ব্যোমকেশের উপর আমার ভীষণ রাগ হলো। কোনো দরকার ছিল রাত বিরেতে এখানে আসার? হলো কোনো কাজ? প্রায় রাগের সুরেই ব্যোমকেশকে কথাগুলো বললাম, কিন্তু সে বাবু নির্বিকার, শুধু মুচকি হেসে জবাব দিল, হয়েছে অনেকখানি কাজ হয়েছে অজিত, ও তোমার বোঝার কম্য নয়। আচ্ছা চঞ্চলা, তোমার কাছে শকুন্তলার কোনো ছবি আছে? না ব্যোমকেশ দা, সেরকম কোনো ছবি নেই। ও আচ্ছা, এই চলো অজিত, ওই মালতীপুরের ওই বাড়িতে একবার যাওয়া যাক। এই সময় এরকম উদ্ভট প্রস্তাব আমি আশা করিনি। একটা ঢোক গিলে বললাম, মানে এখন ওই বাড়িতে? তুমি কি খেপেছো নাকি ব্যোমকেশ? আরে তুমি তো নারীরও অধম হে। হ্যাঁ ঠিক আছে, এই চঞ্চলা চলো, আমি আর চঞ্চলাই যাব। তুমি ওই গাড়িতে গিয়ে বসে ওই জিরিয়ে নাও একটু, যাও। না ব্যোমকেশ, আমি তোমাকে একলা যেতে দিতে পারবো না। আচ্ছা আমাদের কথা নাই বা ধরো, খোকার মুখখানার কথা একবার ভেবে দেখো তুমি। যুদ্ধক্ষেত্রে যে নিজের আবেগকে প্রশ্রয় দেয় সে কখনো যোদ্ধা হতে পারে না অজিত। যদি যেতে চাও তাড়াতাড়ি পা চালাও, কারণ চঞ্চলার জন্য ষড়যন্ত্রের রঙ্গমঞ্চ সেখানে আজকে রাতের থেকেই তৈরি হবে। আমাদের মরিস মাইনের গাড়ি আবার চলতে শুরু করেছে, এবারে ধুধু মাঠের মাঝখান দিয়ে। সারা রাস্তা জুড়ে গাড়ির ধক ধক শব্দের সাথে ডাকতে ডাকতে জ্বলন্ত চোখ নিয়ে অবিরাম চলছে শিয়ালের ছোটাছুটি। কোথাও মাঠের মাঝখানে ভূতের মতন ঝোপঝাড় ধানের গোলা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, আবার কোথাও বা বৃষ্টিতে কচুরিপানা ভর্তি পুকুরের জল রাস্তার সামনে সমান হয়ে গিয়েছে। খুব কাছাকাছি না পৌঁছালে তা বোঝা অত্যন্ত দুষ্কর, তাই খুব মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছিলাম আমি। চঞ্চলা আমার পাশে বসে জানলা দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে কি একটা দেখে সে ভয় আমার বাম হাতটা চেপে ধরে ফিস ফিস করে বলল, ওটা কে অজিতদা? প্রথমে অবশ্য বুঝতে পারলাম না, তারপর চঞ্চলা তর্জনীর ইশারায় দৃশ্যটা দেখিয়ে দিল। আমাদের গাড়ি থেকে হাত দশেক দূরেই একটা বিশালাকার প্রাসাদসম বাড়ি। বাড়ির চারপাশে হয়তো এক মানুষ উঁচু পাঁচিল ছিল কোনো এক সময়, কিন্তু এখন আর নেই। শুধু তার চিহ্ন হিসেবে সিংহদ্বারের মাথায় পৃথিবীর ওপর সিংহের থাবাওয়ালা মূর্তিটা এখনো রয়ে গেছে দরজার উপরে মার্বেল পাথরের ওপর খোদাই করা লেখাটা, বিশ্বাস নিকেতন। কালের নির্মম আঘাতে বাড়িটার উল্লেখযোগ্য আর কিচ্ছু অবশিষ্ট নেই, কিন্তু এই বাড়ির ঠিক দোতলার বারান্দায় আমি জ্বলন্ত মোমবাতির আলো স্পষ্ট দেখেছি। আমাদের গাড়ির আলো দেখেই হোক কিংবা আমাদের বিরতে দেখে, জানি না মোমবাতির আলোটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এত রাতে নির্জন এই জায়গায় মোমবাতি হাতে কে আসবে? এই প্রথম এক অজানা আতঙ্কে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ব্যোমকেশ আমার হাত ছাড়িয়ে তড়িঘড়ি ঢুকে গেল বাড়ির ভেতরে।
চঞ্চলা আমার কাঁধ খামচে ধরল। তার কাঁপুনি আস্তে আস্তে আমার মধ্যে সঞ্চারিত হচ্ছে। কিন্তু কিন্তু ছি, এই আমি কি করছি? ব্যোমকেশকে একা বিপদের মুখে ঠেলে দিচ্ছি। আমি একটা কাপুরুষ, ঠিক? বুক ভরে একটা শ্বাস নিয়ে চঞ্চলাকে সাথে করে আমিও ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। বৃত্তাকার বারান্দার চারপাশে ইট, কাঠ, পাথর বেরিয়ে আসা সারি সারি ঘরের ধ্বংসাবশেষ। ছাদের ফাটলের মধ্যে দিয়ে রাতের জ্যোৎস্না একতলা সে বারান্দায় এসে পড়েছে। তার আলোয় দেখলাম রংচটা দেওয়াল জুড়ে তৈলচিত্রের সমারোহ, বেশিরভাগ পুড়ে যাওয়া। তবে কিছু কিছু আধপোড়া ছবি দেখে এটা বেশ আন্দাজ করতে পেরেছি যে এই ছবিগুলোর হাতে আঁকা সংস্করণ আমরা এর আগেও দেখেছি মল্লিক মশাইয়ের চণ্ডী মণ্ডপের দেওয়ালে। কিন্তু ব্যোমকেশ গেল কোথায়? ব্যোমকেশ, ব্যোমকেশ, ব্যোমকেশ কোথায় তুমি? ব্যোমকেশ! একটু পরেই ছাদের চিলেকোঠার দিক থেকে আওয়াজ এলো, সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এসো, তবে খুব সাবধানে, এখানে কয়েকটা ধাপ নেই। নজরে পড়ল বারান্দার একদম শেষ প্রান্তে লোহার একটি পেঁচানো সিঁড়ি উঠে গেছে ছাদে। সিঁড়িতে পা রাখার আগে একবার চারিদিক দেখে নিলাম। বারবার মনে হচ্ছে অন্ধকারের ভেতর দিয়ে মোমবাতি হাতে কেউ যেন আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল দেখছে। শুধু সুযোগের অপেক্ষা, ফাঁক পেলেই ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর। খুব সাবধানে এবং প্রায় পর্বতারোহণের মতন লোহার সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আমরা উঠে এলাম ছাদে। এর মধ্যে আমার ডান পায়ের হাঁটুটা ভাঙা লোহায় ছড়ে গিয়ে বেশ জ্বালা করছিল। যেটাকে আসলে ছাদ বলে ভেবেছি, আসলে এটাই সেই বিখ্যাত দোতলার বারান্দা যেখানে সবাই মৃণালিনী দেবীকে দাঁড়িয়ে থাকতে দেখে। পেছনের দেওয়ালটা ধসে যাওয়ায় এখন সেটা একটা ন্যাড়া ছাদে পরিণত হয়েছে। তবে সামনের রেলিংটা এখনো অক্ষত, কড়িকাঠের কিছু অংশ এখনো টিকে রয়েছে। ব্যোমকেশ একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ব্যোমকেশ, বলছি ওখানে অমনভাবে দাঁড়িয়ে কি দেখছো তুমি? কথা বলতে বলতেই এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। হঠাৎ আমার পায়ের তলার মেঝেটা ঝুরঝুর করে খসে পড়ল। চঞ্চলা আর্তনাদ করে উঠল, অজিতদা, অজিতদা! আমি বেশ বুঝতে পারছিলাম আমার পায়ের তলায় এখন শুধুই শূন্যতা, শক্ত জমি নেই। এক্ষুনি হয়তো আছড়ে পড়বো নিচে। ঠিক তখনই ব্যোমকেশ আমার ডান হাতটা ধরে কলার টেনে উপরে তুলে নিয়ে এলো। মৃত্যুকে বড্ড কাছ থেকে অনুভব করে বুকের ভেতরটা যেন ঠিক ঠিক করছিল আমার। একটু ধাতস্থ হয়ে ব্যোমকেশের হাতটা দু হাতে জড়িয়ে ধরে বললাম, ধন্য ধন্য ব্যোমকেশ, তুমি তুমি ধন্য। তোমার মতন বন্ধু পাওয়া সত্যি সত্যি সৌভাগ্যের ব্যাপার। এত প্রশংসা করো না অজিত। বাড়ি ফিরে সত্যবতীর ঝাড়টা কি আমি একাই নেব? তোমাকেও তো তার অর্ধেক দায়ভার নিতে হবে। এত তাড়াতাড়ি শুয়ে পড়তে তো তোমাকে আমি দেব না বন্ধু। তা কিছু পেলে এখানে? পেলাম বলতে এক প্রকার পেয়েছি বলতে পারো। তবে আমাদের নিশাচরের সাথীদের মধ্যে না কেউ একজন কলকাতার, জানো? এই 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 দেখো। ব্যোমকেশ আমার হাতে যে কাগজটা গুঁজে দিল, আসলে সেটা গতকালের একটা কলকাতা থেকে ফেরার ট্রেনের টিকিট। ভালো করে দেখে টিকিটটা ফেরত দিয়ে জিজ্ঞেস করলাম, তো তার মানে তুমি বলতে চাও যে একের অধিক লোক এর সাথে জড়িয়ে আছে? প্রায় 1.5 ইঞ্চি লম্বা সিগারেটের ছাইটা ফেলে দিয়ে ব্যোমকেশ আবার আপন মনে বিড়বিড় করতে শুরু করলো, মোমবাতির আলোটা কিসের? কে আসে এই বাড়িতে? কি উদ্দেশ্যে আসে? রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকার পিছনের কারণটা কি? কিছুতেই মেলাতে পারছি না। সুতোগুলো যেন চটপা খেয়ে যাচ্ছে। একটা আলো দরকার, একটা আলো, ছোট্ট
একটা আলো, ছোট্ট একটা আলো, ছোট্ট একটা আলো। এই এই অজিত, এসো, ওই একটু দূরে দেখো, সরু সুতোর মতো জিনিসটা চাঁদের আলোয় চকচক করছে, দেখো ওই যে ওটা ওটা কি বলতে পারো? আমার হয়ে জবাব দিল চঞ্চলা। ওটা নদী ব্যোমকেশদা, নাম তরলা। এককালে বেশ বড় ছিল। আমি আর শকুন্তলা মিলে দাঁড়িয়ে থাকা নৌকাগুলো থেকে জলে ঝাঁপ মেরে কত খেলেছি। কিন্তু এখন দেখুন, শিয়াল কুকুর রীতিমতো হেঁটে পারাপার করছে নদী। শুধু বালি আর বালি। দামোদরে জোয়ার এলে জল বাড়ে, তখন দু একটা নৌকা চলে, নচেত এরকম বালিয়াড়ির ফাঁকে ফাঁকে মুখ গুজে পড়ে থাকে। এই বাড়িটার পেছনের অংশ তো পুরো নদীর শুকিয়ে যাওয়া বালির চরের উপর তৈরি। ব্যোমকেশ সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অতি উত্তেজিত হয়ে বলল, কি বললে, কি বললে চঞ্চলা? বালির উপরে ওই বাড়ির কিছু অংশ তৈরি হয়েছে? এই অজিত, অজিত, তোমার সেই লেখাটার কথা মনে আছে? আরে 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 ওই লেখাটা, জল নাই, কাদা নাই, বালি চিকচিক। এখন বুঝতে পারছো অর্থটা? বোকার মতন হেসে আমি জবাব দিলাম, কোথায় না তো। আরে ধ্যাৎ, তুমি না লেখক। পরাশর মল্লিক নদীর চরের কথা বলতে চেয়েছেন সংকেতের মাধ্যমে, বুঝতে পারলে না? না জল না কাদা, কিছুই নেই, শুধু বালি আর বালি। তখন বলেছিলাম একটা আলোর দরকার অন্ধকারে। বোধহয় সেই আলোটা পেয়ে গেছি। চলো সবাই, এবারে ফিরে যাওয়া যাক। আর একটা কথা শোনো, কাউকে এখন এই বিষয়ে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? দীপনারায়ণের মরিস মাইনার আবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আবার সেই এক রাস্তা, আগের বারের থেকেও ততোধিক বেশি ঝাঁকুনি। আর তবে এবারে নতুন করে সঙ্গী হয়েছে রাস্তার লাল ধুলো। তবে এবার আমার পাশে বসেছে ব্যোমকেশ। একটু পরেই বনেটের বাঁধনটা খুলে গিয়ে আবার সেই বিকট শব্দ শুরু হলো, তার সাথে ইঞ্জিনের ধকধক আওয়াজ। আর কোনোদিন ওই গাড়ি ব্যবহার করব না, এই প্রতিজ্ঞা করে দীপনারায়ণের বাড়ির সামনে যখন পৌঁছালাম, তখন পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে ধীরে ধীরে। বন্ধ দরজার গায়ে টোকা মারতেই দীপনারায়ণ দরজা খুলে দিল, আর সাথে ধেয়ে এলো এক রাশ প্রশ্ন। আমি আর ব্যোমকেশ কোন রকমে পাশ কাটিয়ে এলেও চঞ্চলা গেল আটকে। কিন্তু ঘরে এসেই পড়লাম একদম বাঘিনীর মুখে। কি ব্যাপার ঠাকুরপো? বলা নেই কওয়া নেই, হুট করে রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে গেলে? সারা রাত কত দুশ্চিন্তায় কেটেছে জানো? তা বলি, দুশ্চিন্তাটা কার জন্য, আমার নাকি ব্যোমকেশের? সবসময় ঠাট্টা ভালো লাগে না বলে দিচ্ছি। খোকাকে চান করিয়ে অঞ্জলি দিতে নিয়ে যেতে হবে। আজ অষ্টমী, সেই খেয়াল আছে? ওদিকে জ্যাঠাইমা এখনো বাড়ি ফেরেননি, তাও নম করে ভদ্রলোক পূজাটা চালিয়ে যাচ্ছেন। এবার বলো তো, রাত জুড়ে কোন রাজকার্যে যাওয়া হয়েছিল? আমি ব্যোমকেশের মুখের দিকে চাইলাম। বরাবর এইসব বিপদে সেই আমাকে বাঁচিয়ে এসেছে, এবারেও তার অন্যতা হলো না। ব্যোমকেশ একটা জোরালো হাই তুলে জবাব দিল, শোনো গো প্রেয়সী, আজকে রাতে হইবে সব প্রশ্নের সমাধান। আজকে রাতে হইবে সব প্রশ্নের অবসান। শোনো না, একটু চা পাওয়া যাবে গো? আনছি, বসো। ওদিকে আবার দীপুবাবু কোথায় গেলেন? ভাড়ার ঘরের চাবি ওর কাছে। সত্যবতী ঘর থেকে বেরিয়ে গেলে ব্যোমকেশ প্রায় আমার কানের কাছে এসে বলল, শোনো অজিত, যদি চাও তো ঘুমিয়ে নিতে পারো, রাতে কিন্তু অনেক কাজ। আমি ভাবছি এখন বেরোবো একটু। হ্যাঁ, আবার কোথায় যাবে? গোপন কথাটি থাক না গোপনে। বিছানার উপরে সুটকেসটা খোলা, বোধহয় সত্যবতী ওটা গুছিয়ে রাখছিল। পাশে একটা পুরনো খবর কাগজ রাখা, ভেতরে পাতবার জন্য। ব্যোমকেশ খাটের ওপর চিত হয়ে শুয়ে
পুরনো খবরের কাগজটা চোখের সামনে মেলে ধরল। খানিকক্ষণ পড়ার পর দুম করে কাগজটা নিয়ে ঘর থেকে হঠাৎ বেরিয়ে গেল। তবে ব্যোমকেশের কথা মতো আমার ঘুম হয়নি। তার এক কারণ যদি সত্যবতী হয়, তাহলে তার অপর কারণ খোকা আর পটল। সকাল থেকে ওরা দুজনেই আমাকে নিয়ে খেলায় মেতেছে। তারপর স্নান পর্ব সেরে মল্লিক বাড়িতে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া, দুপুরে লুচি আলুর দম পায়েসের ভোগ খাওয়ার মধ্যেও আমার বারবার হানা দিচ্ছিল ব্যোমকেশের জন্য চিন্তা। কোথায় আছে ও, তা এখন জানা নেই। একবার মল্লিক মশাই আর একবার চিন্ময় রুদ্র এসে খোঁজ নিয়ে গেলেন ব্যোমকেশের। সত্যবতী পুজোর কাজের ফাঁকে বলে গেল ব্যোমকেশ এলে যেন আমি খবর দিই। বিকেলের আগেই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল দেবনারায়ণ। একই রাত জাগা, তার উপর গুরুপাক খাবার ফলে বালিশে মাথা রাখতেই অনেক চেষ্টা করেও নিদ্রা দেবীর আগমন আটকাতে পারলাম না। অজিত, এই অজিত, ওঠো ওঠো ওঠো, এত ঘুমালে কি করে চলবে? ওঠো। আয় অজিত। কে? ও ব্যোমকেশ, কখন এলে ভায়া? কখন এলে? কখন এলাম নয়, কখন যাব বলো। আরে উঠো উঠো, চটপট তৈরি হয়ে নাও, বেরোতে হবে। হ্যাঁ, মানে সত্যবতী, খোকা, ওরা সব কোথায় এখন? ওরা এখনো মল্লিক বাড়িতে আছে, রাতে ফিরবে। চলো 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 চলো, ওঠো। আজকে রাতে বেশ কুয়াশা পড়েছে। আমি গলায় একটা মাফলার জড়িয়েছি, আর ব্যোমকেশ গায়ে সত্যবতীর হাতে বোনা একটি লাল সোয়েটার। তবে দীপনারায়ণের গাড়ি আমরা নিয়ে নিই। ব্যোমকেশ কোথা থেকে যেন দুটো সাইকেল জোগাড় করেছে, তাই আপাতত সেগুলো চালিয়েই আমরা চলেছি মালতীপুরে। গন্তব্য সেই পোড়ো বাড়ি। বেশ জোরেই সাইকেল চালাচ্ছিলাম। আমার আর তর্স হয়েছিল না ব্যোমকেশ সকালে কোথায় গিয়েছিল তা জানার জন্য, তাই বলেই ফেললাম, এই ব্যোমকেশ, বলছি এই আজ সারাদিন কি করলে? আজকে সারাদিন ওসব ছাড়ো, বলছি অজিত, অ্যাস্ট্রোফোবিয়া মানে কি জানো? অ্যাস্ট্রোফোবিয়া? না তো। যারা বাজের শব্দে ভয় পায় তাদের অ্যাস্ট্রোফোবিয়ার রোগী বলা হয়। এটা একরকম স্নায়ুর রোগ। অনেক সময় সামনাসামনি বাজ পড়লে এ ধরনের রোগী মারা যাওয়াটা খুব একটা অসম্ভব নয়। কিন্তু আজকে এর সাথে কিসের সম্পর্ক? সম্পর্ক আছে ভায়া, আছে। পরাশর মল্লিক অ্যাস্ট্রোফোবিয়ার রোগী ছিলেন অজিত। গতকাল রাতে ওই পোড়ো বাড়িতে, রাস্তাটা জানা, হ্যাঁ, গতকাল রাতে ওই পোড়ো বাড়িতে তিনি মারা গেলেন। সম্ভাব্য কারণ হার্ট অ্যাটাক। কথাটা শুনেই সাইকেল থেকে পড়ে যাচ্ছিলাম যেন। কোনো রকমের সামলে নিয়ে বললাম, কি 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 বলছো ব্যোমকেশ? তুমি কি করে জানলে? আজ দুপুরে আমি এসেছিলাম এই বাড়িতে। গতকাল রাতে ভালো করে দেখতে পাইনি বলে ভেবেছিলাম দিনের আলোতে ভালো করে দেখব। তখনই আবিষ্কার করি, বুঝলে, বাড়িতে ঢোকার ঠিক মুখেই জঙ্গলের মধ্যে উপুর হয়ে পড়ে আছেন পরাশর মল্লিকের দেহটা, আর সামনে ছিল একটা ঝলসানো দেবদারু গাছ। কিন্তু মল্লিক মশাই তো তা জানেন না। আমার তো মনে হয় তাকে জানানো দরকার। চিন্তা করো না অজিত, চিন্তা করো না, সময় মতো ঠিক খবর পেয়ে যাবেন উনি। আরও একটা খবর আছে। খবর? কি খবর? বলবো এখন? না থাক, ওখানে গিয়েই বলবো। চলো। আজকে রাতে পোড়ো বাড়ির ছাদটা পুরো সাদা কুয়াশায় ঢেকে গেছে। আমরা সাইকেল দুটো পাশের জঙ্গলে লুকিয়ে রেখে এদিক ওদিক ভালো করে দেখে ঢুকে পড়লাম ভেতরে। ব্যোমকেশ পকেট থেকে টর্চ লাইট বের করলো। খট করে একটা আওয়াজের সাথে সাথেই সামনের বেশ কিছুটা অংশ গোল বৃত্তের মতন আলোতে পরিপূর্ণ হয়ে গেল।
বারান্দা জুড়ে ইট কাঠ পাথরের ধ্বংসাবশেষ ভর্তি। সেগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বটগাছের শিকড়। বিভিন্ন জায়গা থেকে টপ টপ করে জল পড়ারও আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যোমকেশ টর্চের আলোটা পূর্বের ভাঙা দেওয়ালের উপরে ফেলে বলল, ওই যে, এই অজিত তাকাও, ওই জায়গাটায় পড়েছিলেন পরাশর মল্লিক, ওই দেবদারু গাছটার ঠিক নিচে। ওটাই আসলে এই বাড়িতে ঢোকার প্রধান রাস্তা। গাছ তো দেখতে পাচ্ছি, কিন্তু দেহটা পুলিশ তুলে নিয়ে চলে গেছে। পুলিশ? পুলিশ এখানে আবার কোথা থেকে এলো? ব্যোমকেশ আমার কথার উত্তর না দিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে এগিয়ে গেল ছাদের ভাঙা সিঁড়িটার দিকে। তবে সিঁড়িতে সে উঠল না, তার বদলে টর্চটা আমাকে দিয়ে সিঁড়ির ঠিক নিচে একটা নির্দিষ্ট চৌকো জায়গার উপর থেকে জমা ধুলো ময়লাগুলো পরিষ্কার করে ফেলল। যেন কিছু লেখা আছে ওর ওপরে। ব্যোমকেশ হাঁটু গেড়ে বসে টর্চের আলোটা লেখাগুলোর ওপর ফেলতেই বুঝতে পারলাম যে ওটা আসলে একটা ছক। ছকের মধ্যেই খোদাই করা লেখাগুলো প্রায় আবছা হয়ে গেছে। তবে বায়ু, ঈশান আর অগ্নি, এই তিনটে নাম কোনো রকমে বোধগম্য হলো। ব্যোমকেশ টর্চটা নিভিয়ে দিয়ে জিজ্ঞেস করল, গ্রহে ঘেরে দিক মনে পড়ে? মল্লিক মশাইয়ের চণ্ডী মণ্ডপের মতো এখানেও 9টা গ্রহের তৈলচিত্র ছিল। যদিও তার বেশিরভাগই আগুনে পুড়ে গেছে, কিছু অক্ষত আছে। আজকে পরাশর মল্লিকের মৃতদেহটা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে সারা দুপুর ভেবে ভেবে এই ধাঁধার অর্থ খুঁজে বের করি। যদিও এর বেশিরভাগ কৃতিত্ব যায় এখানকার কুকুরগুলোর। তারা ওই পাথরটাকে ঘিরে চেঁচামেচি না করলে বিষয়টা আমার নজরেই পড়তো না। এখন দরকার শুধু তীরের, মানে বানের, তবেই খোলা যাবে মরণের দ্বার। কারা যেন আসছে, লুকিয়ে পড়ো অজিত, লুকিয়ে পড়ো, জলদি জলদি, ওই দেওয়ালের দিকে চলো, শিখের চলো। ব্যোমকেশ আর আমি এক লাফে দেওয়ালের ফাটলের কাছে পৌঁছে দেবদারুর গাছের নিচে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে অচেনা আগন্তুকের অপেক্ষা করতে লাগলাম। পায়ের শব্দ ধীরে ধীরে যেন স্পষ্ট হয়ে উঠল। অত্যন্ত সাবধানী পায়ে 4 জন লোক শতাব্দী প্রাচীন ওই বারান্দায় যেন প্রবেশ করছে। তাদের মধ্যে একজনকে আমি চিনি, চঞ্চলা। আমি ব্যোমকেশের মুখের দিকে চাইলাম। সে মাথা নেড়ে আমাকে আশ্বস্ত করল। একটু পরেই হ্যারিকেন জ্বলে উঠল 3টে। আলোতে এবার 3 জনকে স্পষ্ট দেখতে পেলাম। তাদের মধ্যে একজন অত্যন্ত লম্বা, প্রত্যেকের মুখ চাদর দিয়ে ঢাকা। চঞ্চলা মাঝে মধ্যেই ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে বোধহয় ব্যোমকেশের অবস্থান বোঝার চেষ্টা করছে। অত্যন্ত লম্বা সেই লোকটা হাতে একটা চাবির গোছা নিয়ে সিঁড়ির নিচে ওই জায়গাটার 4টি কোণে 4টি চাবি ঢুকিয়ে দিল। তারপরে হঠাৎ ব্যস্ত হয়ে কি যেন খুঁজতে লাগলো চাবির গোছাতে। তার দেখা দেখি অন্য 2 জন পকেট হাতড়াতে শুরু করলো। এবার ওই লম্বা লোকটা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে মেঝেতে উবু হয়ে বসে প্রাণপণে ময়লাগুলো ঘাঁটতে লাগলো। ঠিক এমন সময় ব্যোমকেশ আমার পাশ থেকে উঠে দাঁড়িয়ে পকেট থেকে সরু তীরের মতন দেখতে কি যেন একটা বের করে টর্চ লাইটটা ফস করে জ্বালিয়ে বলল, আপনারা বোধহয় এটাই খুঁজছেন নাকি? ঘরের মধ্যে যেন বাজ পড়ল। এই মুহূর্তে ঘরে আর কারোর উপস্থিতি প্রত্যাশা করেনি সেই 3 জন। সব থেকে লম্বা লোকটা সরিয়ে দিল তার মুখের চাদর, আর তার মুখটা দেখেই সমস্ত পৃথিবীটা দুলে উঠল আমার সামনে। অনন্ত মল্লিক। তিনি কি করছেন এই অন্ধকারে? মল্লিক মশাই বেশ কর্কশ ভাষায় বললেন, তোমার টিকটিকি বনা করার স্বভাবটা আজকের জন্মের মতো ঘুচিয়ে দিতে হবে দেখছি। সত্য নেশা না কি যেন বলো নিজেকে। দাঁড়াও দাঁড়াও, একটু পরে সব ইতিহাস হয়ে যাবে তোমার।
তুমি জানো না কি নিয়ে কার সাথে খেলছো তুমি? না না না, ওই ওই ভুলটা করবেন না, ওই ভুলটা করবেন না। আপনার স্ত্রী কোথায় আছেন সেটা একমাত্র আমি জানি জ্যাঠামশাই। কোথায় কোথায় আছে সে? হ্যাঁ, তার জন্য মরণের দ্বারটা যে খুলতে হয়। 4 কোণে 4টে চাবি লাগানোই ছিল। ব্যোমকেশ তীরের মতন জিনিসটা এবার পাথরের উপর যে চক্রাকার ছক আঁকা তার ঠিক মাঝখানে ঢুকিয়ে দিল, আর সাথে সাথেই বিকট আওয়াজ করে পাথরটা খুলে ঝুলে পড়ল নিচে। মল্লিক মশাই একটু ঝুঁকে আর্তনাদ করে 10 হাত দূরে সরে দাঁড়ালেন। আমিও কৌতূহলে মুখ বাড়িয়ে দেখলাম, চৌকো মতন খোলা অংশ থেকে মরচে ধরা লোহার সিঁড়ি নেমে গেছে অন্ধকারের ঘোলা জলের মধ্যে। সিঁড়ির উপরের ধাপেই নিথর হয়ে পড়ে রয়েছে হেমাঙ্গিনী দেবীর রক্তাক্ত দেহ। তার পা দুটো ডুবে আছে জলের মধ্যে। অনন্ত মল্লিক রাগে ফুঁসতে লাগলেন গোখরো সাপের মতন। মাটিতে আছাড় মেরে ভেঙে ফেললেন তার হ্যারিকেনখানা। চিন্ময়, মাথার খুলি উড়িয়ে দেওয়া দুটো। জোয়ার আসার সময় হয়েছে, নৌকা এসে পৌঁছাবে একটু পরেই। মেয়েটাকে নামিয়ে দে জলের মধ্যে। না না, আজ আজ বাইরে থেকে নৌকায় ওঠ। দাঁড়া দাঁড়া, এদের ব্যবস্থাটা করি আগে। চঞ্চলাকে ঘাড় ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে গেল একজন। এবার ব্যোমকেশ শান্ত শীতল কণ্ঠস্বরে বলল, আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে মল্লিক বাবু, মানে জ্যাঠামশাই। আমাদের মেরে পার পাবে ভেবেছেন? হ্যাঁ, পুলিশ অফিসার চিন্ময় রুদ্রের হাতে হাত করিয়ে মেয়ে পাচারের ছকটা বেশ ভালোই তৈরি করেছিলেন। আশ্চর্য, আপনার সহধর্মিনীও নিজে একজন মহিলা হয়ে এই কাজে আপনাকে সমর্থন করে গেছে। ভাবা যায় না। বিশ্বাসে পুরনো বাড়ির বারান্দায় দাঁড়ানোর গুজবটা তো আপনাদেরই তৈরি, তাই না? হ্যাঁ, তবে দান ধ্যান করে সৎ চরিত্রের সংজ্ঞাটাও ঠিক পালন করে গিয়েছেন। গত রাতে তো আপনিই মোমবাতি হাতে গিয়েছিলেন স্ত্রীকে খুঁজতে, কিন্তু শেষ রক্ষা হলো না মশাই। কেন জানেন? কারণ ভগবান, মানে ওই উপরে যিনি বসে আছেন, দুষ্টের দমনের জন্য মাঝে মাঝে মানুষের মধ্যে দিয়ে না এই দূত প্রেরণ করে থাকেন। যেমন পরাশর মল্লিক, আপনার কনিষ্ঠ ভ্রাতা, এক্ষেত্রে সেই দায়িত্বটাই পালন করেছেন। তিনি বোধহয় প্রথম থেকেই আপনারা সুধাংশু শেখরের এই ঘৃণ্য ব্যবসার প্রতিবাদ করে এসেছিলেন, কিন্তু ভদ্রলোক ছিলেন অ্যাস্ট্রোফোবিয়ার রোগী। আওয়াজে ভীষণ ভয় পেতেন, ফলে প্রয়োজন একজন ডাক্তারের। কে সেই ডাক্তার? কি অজিত, কে সেই ডাক্তার জানো? তোমার বন্ধু দীপু, মানে দীপ নারায়ণ। দিনের পর দিন ভুল ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে ইচ্ছে করে স্নায়বিক বৈকল্য ঘটিয়েছিলেন পরাশর বাবুর মাথায়। কিন্তু আফসোস, প্রকৃতির রোষে লোকটাকে মরতে হলো। কি বললে? পরাশর মারা গেছে? কোথায় কোথায় ওর দেহ? মারা গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ওই তীরের মতো একটা চাবি দিয়ে আপনার স্ত্রীর কণ্ঠনালী উনি ছেদন করেছেন। আর দেহ, সেটা আপাতত থানায়। চিন্ময় রুদ্র বিরক্তি সুরে মল্লিককে জিজ্ঞেস করলেন, এই দীপনারায়ণটা গেল তো গেল, আর আসার নাম? ও এখন পুলিশের জালে, আর ফিরবে না। মৃদু হেসে বলল ব্যোমকেশ। আচমকাই অনন্ত মল্লিক চিন্ময়ের হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে ব্যোমকেশের দিকে তাক করে বলল, তার আগে যে তোমাকে পাঠাবো জমের বাড়ি ব্যোমকেশ বক্সি। তারপর তোমার বউয়ের ব্যবস্থা করব। সে সুযোগ আপনি আর পাচ্ছেন না মিস্টার অনন্ত মল্লিক, কারণ তারা এখন বোম্বের গাড়িতে আসানসোল ছাড়িয়ে অনেক দূরে চলে গিয়েছে, অনেক দূরে। অন্ধকারের মধ্যে ব্যোমকেশের অট্টহাস্য কেমন যেন বিকৃত শোনালো। অনন্ত মল্লিক ট্রিগারে চাপ দিলেন, কিন্তু অনভ্যস্ত হাতে বন্দুক চালানোয় তার গুলি দিকভ্রষ্ট হলো। মল্লিক মশাই সামলাতে না পেরে পড়ে গেলেন সেই গর্তের ভেতরে।
চিন্ময় রুদ্র দ্রুত মেঝে থেকে বন্দুকটা তুলতে যাবেন, ঠিক এমন সময় তার পিছনে হাজির হলো চঞ্চলা। ঘাড়ের কাছে লাঠি দিয়ে ছোট্ট একটা আঘাত, আর তারপরেই কাটা কলা গাছের মতন ধপ করে শুয়ে পড়ল রাজেন্দ্রপুর থানার ইন্সপেক্টর চিন্ময় রুদ্র। বাঁশির শব্দ, তার সাথে বেশ কয়েক জোড়া ভারী বুটের ছোটাছুটির আওয়াজ ভেসেল কানে। আওয়াজগুলো সব এদিকে এগিয়ে আসছে। এদিকে গর্তের মধ্যে জলের কলকলা আওয়াজ শুরু হয়েছে। জোয়ার এসেছে এই শীর্ণ তরলা নদীতে। বর্ধমান স্টেশনে গাছের ছাওয়ায় বসে আছি আমরা চারজন। ট্রেন আসতে এখনো ঘন্টা দুয়েক দেরি। সত্যবতী খোকাকে নিয়ে আপাতত পিতৃগৃহে পৌঁছে গেছে আজ ভোরেই। চঞ্চলা ও পটল আমাদের ট্রেনে তুলে দিতে এসেছে। ওরা এখন মল্লিক বাড়ির স্থাবর অস্থাবর সব সম্পত্তির অলিখিত উত্তরাধিকারী। কিন্তু এদিকে অনন্ত মল্লিকের ঘটনার বেশ কিছু বিষয় আমার মাথায় ঢুকছিল না। সেগুলোকে খোলসা করার জন্য ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, বলছি তুমি কিভাবে বুঝলে যে অনন্ত মল্লিকই নারী পাচারের সাথে জড়িত? কি করে বুঝলাম? দেখো, সুধাংশু শেখরের ব্যবসার অংশীদার ছিলেন অনন্ত মল্লিক। পাটের কারবারের আড়ালে তার আসল কাজ ছিল বিভিন্ন দেশি বিদেশি ধনী ব্যবসায়ীর কাছে সুন্দরী মেয়েদের প্রচুর টাকার বিনিময়ে তুলে দেওয়া। তাছাড়া কলকাতার বিভিন্ন থানায় এই নারী ঘটিত বেশ কয়েকটি মামলা আছে ওর নামে। এই পোড়া দেশে যা হয় আর কি, পয়সার জোরে বিচারের বাণী নিভৃতে কাঁদে। আরো নিশ্চিত হয়েছি গতকাল ভোরে সত্যবতীর হাতে পুরনো খবরের কাগজ দেখে। সুটকেসের ভিতরে পেতে রাখার জন্য সেই খবরের কাগজটা কেটে গিয়েছিল একটুখানি। সেখানে প্রথম পাতাতে মাস 7 আগে দামোদরে একজন বিখ্যাত ব্যবসায়ীর বজরা দুর্ঘটনার খবর ছিল। তাতে মৃত শকুন্তলার স্বল্প বাস পড়া ছবি ছাপা হয়েছিল। এই ছবিতে শকুন্তলার পিছনে হাতে মদিরার পাত্র নিয়ে অনন্ত মল্লিকের চেহারাটা কিন্তু আমার নজর এড়ায়নি। দেখো অজিত, যদিও শকুন্তলার নাম দেওয়া হয়েছিল অন্য, ওই ছবিটা দেখেই চঞ্চলা চিনতে পারে। সেখান থেকেই আমি পুরোপুরি নিশ্চিত হয়ে যাই হারিয়ে যাওয়া মেয়েগুলোর সাথে ঠিক কি ঘটেছে। যদি পুলিশ খোঁজ করে তাহলে ওই অন্ধকূপে 2-3টে পচা গলা মৃতদেহ খুঁজে পেলেও এমন কিছু আশ্চর্য হব না আমি। মানে সবার ভাগ্যে নৌকা যাত্রা জোটেনি অজিত। কাউকে কাউকে অনন্ত মল্লিকের নির্মম লালসার শিকার হতে হয়েছে। ওই জন্যই বলা ছিল সব আছে, সব আছে, বুঝলে? আচ্ছা, তাই সব আর সব। বাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, চিন্ময় তো তোমার উপর খাপ্পা হয়েছিল, তাহলে পুলিশ কিভাবে তোমাকে সাহায্যে রাজি হলো? বাবা, খোদ কমিশনার সাহেবের কাছে জরুরি টেলিগ্রাম করেছিলাম স্টেশনে এসে, বুঝলে? এমন সময় ঢং ঢং করে ট্রেন আসার ঘন্টা বাজল। হঠাৎ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে তুমুল হট্টগোল শুরু হলো। আমি আর ব্যোমকেশ চঞ্চলাকে বসতে বলে কি হয়েছে দেখার জন্য এগিয়ে গেলাম জটলার উদ্দেশ্যে। গোল হয়ে যাওয়া জটলার মাঝখানে প্রায় 7-8 জন পুলিশ 2 জন লোককে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকের কোমরে দড়ি বাঁধা। চিনতে অসুবিধা হলো না যে একজন হলেন চিন্ময় ও অন্যজন অনন্ত মল্লিক। আজ এই গাড়িতেই সদরে চালান করা হবে তাদের। চিন্ময়ের মাথা জোড়া ব্যান্ডেজ। ব্যোমকেশ ভিড় ঠেলে চিন্ময়ের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, যুগে যুগে যতবার অসুরেরা অবতীর্ণ হয়েছে পৃথিবীতে, ততবার মহামায়া বিভিন্ন রূপ ধরে পরিত্রাতা হিসেবে জন্ম নিয়েছেন মর্তলোকে। মনে রাখবেন চিন্ময়বাবু, দেবী শক্তি কারোর ভোগ্য নয়। তিনি অসুরদের কাছেও অবদ্ধ। এই নারী শক্তিকে কিন্তু হত্যা করা যায় না। নারী নহন্যতে
আর হ্যাঁ, আমি কোনো শখের গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আবার হয়তো কোনোদিন দেখা হবে। নমস্কার। চলো অজিত। এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, যে আমরা ঠিক আর কি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর অবশ্যই পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটি আপনার জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করে। এছাড়া সঙ্গে রাখুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলটিকে। শুভরাত্রি সবাইকে।